গল্পবিলাসীর আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা এমন এক জগতে ডুব দেব যেখানে মহাবিশ্বের সবচেয়ে গভীর সবচেয়ে জটিল রহস্যগুলো লুকিয়ে আছে। আর সেই রহস্যের চাবিকাঠি যার হাতে, তার গল্পটাও কম রোমাঞ্চকর নয়। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, যদি এমন হয় যে মহাবিশ্বকে ব্যাখ্যা করার জন্য যে পাঁচটা আলাদা তত্ত্ব বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, সেগুলো আসলে একটাই সত্যি গল্পের পাঁচটা ভিন্ন ভিন্ন দিক। অথবা এমন একজন বিজ্ঞানীর কথা ভাবা যাক, যাকে এতটাই জিনিয়াস মনে করা হতো যে স্বয়ং স্টিফেন হকিং রয়্যাল সোসাইটির ফেলোশিপের জন্য তার নাম প্রস্তাব করেছিলেন। আজ আমরা ঠিক এমনই এক ব্যক্তির কাজ নিয়ে আলোচনা করব, যিনি কার্যত একাই আধুনিক পদার্থবিজ্ঞানের গতিপথ বলা যায় বদলে দিয়েছেন। একদম। চলুন শুরুটা করি একটা বিশাল পুরস্কার দিয়ে। 2012 সালে যখন প্রথমবারের মতো ফান্ডামেন্টাল ফিজিক্স প্রাইজ দেওয়া হলো, তার অর্থমূল্য ছিল নোবেল পুরস্কারের প্রায় দ্বিগুণ। হ্যাঁ। আর সেই প্রথম পুরস্কারটাই পেয়েছিলেন এক ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী, অশোক সেন। প্রশ্ন হলো, ঠিক কি এমন করেছিলেন তিনি? এখানেই তো আসল গল্পটা। দেখুন, সেই সময় স্ট্রিং থিওরি একটা বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। সংকট কিরকম? এটা মহাবিশ্বের থিওরি অফ এভরিথিং হওয়ার কথা, কিন্তু এর নিজেরই 5টা আলাদা আলাদা সংস্করণ ছিল। বিজ্ঞানীরা বিভ্রান্ত ছিলেন, ভাবছিলেন তারা হয়তো ভুল পথে এগোচ্ছেন। 5টা আলাদা থিওরি, তার মানে তো 5টা আলাদা মহাবিশ্বের মতো শোনায়। কোনটা ঠিক তা নিয়ে তো একটা ঝগড়া লেগে যাওয়ার কথা। ঠিক তাই। আর এখানেই অশোক সেনের প্রবেশ। তিনি এস ডুয়ালিটি বা শক্তিশালী দুর্বল কাপলিং দ্বৈততার গাণিতিকভাবে প্রমাণ করেন। এক মিনিট, শক্তিশালী দুর্বল কাপলিং দ্বৈততা, এই শব্দগুলো বেশ ভারী লাগছে। এর মানেটা ঠিক কি, যদি একটু সহজ করে বলা যায়? খুব ভালো প্রশ্ন। সহজ কথায় এটা একটা গোপন ডিকশনারির মতো। সেন দেখালেন যে এই 5টা থিওরির মধ্যে অন্তত দুটো আসলে একই মুদ্রার এপিঠোপিঠ। আচ্ছা। ব্যাপারটা অনেকটা এমন, ধরুন 5 জন অন্ধ লোক একটা হাতিকে বর্ণনা করছে। একজন সুর ধরে বলছে এটা সাপের মতো, আরেকজন পা ধরে বলছে এটা গাছের গুড়ির মতো। অশোক সেনই প্রথম দেখালেন যে তারা সবাই আসলে একই হাতিকেই দেখছেন, শুধু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। বাহ! একটা থিওরিতে যা গণনা করা অসম্ভব কঠিন, এই দ্বৈততা ব্যবহার করে অন্য থিওরিতে তা একদম জলভাত হয়ে যায়। এই আবিষ্কারটাকেই বলা হয় দ্বিতীয় সুপারস্ট্রিং বিপ্লব। অবিশ্বাস্য। তার মানে তিনি পদার্থবিজ্ঞানের একটা গৃহযুদ্ধ থামিয়ে দিয়েছিলেন বলা যেতে পারে। এটা প্রমাণ করেছিল যে এই 5টা তত্ত্ব আসলে একটা গভীরতর মূল মাস্টার থিওরিরই বিভিন্ন প্রকাশ। আচ্ছা, এই তো গেল বিভিন্ন থিওরিকে এক সুতোয় বাঁধার গল্প। কিন্তু স্ট্রিং থিওরির নিজের ভেতরেও তো কিছু সমস্যা ছিল, তাই না? কিছু অস্থিরতার কথা শোনা যায়। একদম ঠিক। আর এখানেই তার দ্বিতীয় বড় অবদান, যা সেন কনজেকচার নামে পরিচিত। স্ট্রিং থিওরিতে ডি ব্রেন বলে একটা ধারণা আছে, যা খুব অস্থির হতে পারে। আবার একটা নতুন শব্দ, ডি ব্রেন। এটা ঠিক কি জিনিস? ভাবুন, আমাদের এই পুরো মহাবিশ্বটা একটা বইয়ের একটা পাতা। ডি ব্রেন হল সেই পাতার মতো একটা তল, যেখানে স্ট্রিং বা সুতোগুলোর প্রান্তগুলো আটকে থাকে। আচ্ছা, বুঝতে পারছি। সেনের কাজটা ছিল এই অস্থির পাতাগুলো নিয়ে। তিনি দেখালেন কিভাবে ট্যাকিয়ন কন্ডেনসেশন নামের এক প্রক্রিয়ার মাধ্যমে এই অস্থির ডি ব্রেনগুলো শূন্যে মিলিয়ে যেতে পারে, অনেকটা সাবানের বুদবুদ ফেটে যাওয়ার মতো। তার মানে তিনি শুধু ঘরই গোছাননি, ঘরের ভেতরের ভূতও তাড়িয়েছেন। একদম। নোবেলজয়ী বিজ্ঞানী হান্স বেথে একবার বলেছিলেন, কিছু জিনিয়াস হলেন জাদুকর। জাদুকর? হ্যাঁ, যাদের কাজ দেখে বোঝাই যায় না তারা এটা করলেন কিভাবে। অশোক সেনের কাজ দেখলে ঠিক এই কথাই মনে হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার বিনয়। এত বড় মাপের একজন বিজ্ঞানী, কিন্তু কথা বললে মনেই হবে না তিনি মহাবিশ্বের রহস্য সমাধান করছেন। জাদুর মতো কাজ, কিন্তু জাদুকরের কোনো অহংকার নেই। ঠিক তাই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এসব কাজ তো খাতায় কলমে গাণিতিকভাবে প্রমাণিত। স্ট্রিং থিওরি নিয়ে তো সবচেয়ে বড় সমালোচনা এটাই যে এটা পরীক্ষা করার কোনো উপায় এখনো বেরোয়নি, তাই না? সেনের এই আবিষ্কারগুলো কি আমাদের সেই প্রমাণের দিকে এক ধাপও এগিয়ে নিয়ে গেছে, নাকি এটা এখনো শুধুই সুন্দর গণিত? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরাসরি উত্তর হলো না। এখনও আমরা স্ট্রিং থিওরি ল্যাবে পরীক্ষা করতে পারি না। তাহলে কিন্তু সেনের কাজ যেটা করেছে সেটা হলো থিওরিটাকে অনেক বেশি মজবুত আর সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে। আগে যেটা 5টা ভিন্ন গল্পের মতো ছিল, এখন সেটা
একটা উপন্যাসের 5টা অধ্যায়ের মতো মনে হয়। মানে ভিতটা মজবুত হয়েছে। একদম। এটা বিজ্ঞানীদের আত্মবিশ্বাস দেয় যে তারা সঠিক পথে এগোচ্ছেন। ভিতটা মজবুত না হলে তো আর বাড়ি বানানো যায় না, ঠিক তো? তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল অশোক সেন শুধু একজন পুরস্কারজয়ী বিজ্ঞানী নন, তিনি একজন স্থপতি, যিনি পদার্থবিজ্ঞানের একটা প্রায় ভেঙে পড়া ইমারতকে নতুন করে নকশা করেছেন। সবশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। স্ট্রিং থিওরি বলে আমরা যা কিছু দেখি, ইলেকট্রন, ফোটন বা যে কোনো কণা, সেগুলো আসলে অতি ক্ষুদ্র, কম্পনরত সুতোর বিভিন্ন সুর। বাহ, কবিতার মতো শোনালো। অশোক সেনের কাজ আমাদের এই ধারণার কাছাকাছি নিয়ে যায় যে মহাবিশ্বের এই যে এত বৈচিত্র্য, এত ভিন্ন ভিন্ন শক্তি আর কণা, তা আসলে একই ঐকতানের বিভিন্ন সুর। আমরা হয়তো সেই মূল সুরটা এখনও শুনিনি, কিন্তু তিনি আমাদের সেই কনসার্ট হলের দরজাটা দেখিয়ে দিয়েছেন। এই রকম আরও আকর্ষণীয় গল্প আর গভীর বিশ্লেষণ শুনতে গল্পবিলাসীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর গল্পের সাথে।